সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে যেন। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। ব্যাস, কপিরাইট দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা কথা দিয়ে আমি আজকে ভিডিও শুরু করব। দুজন মানুষের মুখে শুনেছি কেন আমি গোল্ডি দিদি বলে ডাকছি, কেন আমি বিশেষ ব্যক্তি বলছি। তো এই নিয়ে আমি আজকে কিছু কথা, একটাই কথা ক্লিয়ার করব। আমি বলেছিলাম আমার ভেরি রিসেন্ট ভিডিওতে যে মারু আর মারুর বর যখন আমাকে নিয়ে নোংরামো করছিল, তাদের মধ্যে গ্রুপ একটা ক্রিয়েট হয়েছিল, সেই গ্রুপে যখন নোংরামো করছিল তখন কিন্তু অপোজিট মানুষগুলোর আশকারা পেয়েই কিন্তু মারু এবং মারুর বর তাদেরকে এন্টারটেন করার জন্য এবং নিজেরা এন্টারটেন হওয়ার জন্য আমাকে খিল্লি করে করে নোংরা কথাবার্তা বলছিল। তো সেখানে যদি বাদ সাদা হতো তাহলে কিন্তু তারা আমাকে নিয়ে খিল্লি উড়াতো। কমসে কম একটা ছেলে হয়ে আমাকে নিয়ে নোংরা কথা নিশ্চয়ই বলতে পারতো না, আমাকে নিয়ে নোংরা কথা বলতে পারতো না, যদি অপোজিট পক্ষের মানুষগুলো সেগুলো তাড়িয়ে উপভোগ না করতো। এইগুলো বোঝার ক্ষমতা আমি যেদিন শুনেছিলাম, সেই রেকর্ডিংগুলো আমার কাছে এসেছিল, সেই দিনই কিন্তু আমার যথেষ্ট পরিমাণে হয়েছিল। তোমরা জানো এটা মানুষের স্বভাব, যদি কেউ নিজের ভুল স্বীকার করে, যদি কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করে দিতে হয়। ক্ষমা পরম ধর্ম। আমার এক্ষেত্রে ভুল কি হয়ে গেছে জানো তো? আমি 2 বার করে ক্ষমা করে দিয়েছি, 2 বার করে ক্ষমা করে দিয়েছি। 3 বারের বার যে ক্ষমা করতে পারিনি সেটাও মনে হয় আমার একটা ভুল হয়ে গেছে কিছু মানুষের কাছে, কিন্তু আমি আর সেটা মনে করি না। কথাটা কেন বলছি? কারণ কিছু মানুষের বক্তব্য যে আমি এখন কেন বলছি, আমি এখন কেন বুঝতে পারছি না, আমি এখন বুঝতে পারছি না, বা আমি এখন বুঝতে পারিনি যে সেই সময় মারু আর মারুর বর যে আমাকে নিয়ে নোংরা কথা আলাপ আলোচনা করেছিল, অপোজিট পক্ষের মানুষগুলো সেগুলো উপভোগ করেনি। আমি এটা এখন বুঝতে পারিনি। এরই মধ্যে একজন, যাকে কিনা আমি বিশেষ ব্যক্তি বলছি, কেন নাম বলছি না, কোন নাম ধরে ডাকবো? যেই নাম ধরে বোন বলে জড়িয়ে ধরেছিলাম সেই নামটা ধরে ডাকবো, মানে তার বাবা মার দেওয়া নামটা ধরে ডাকবো, নাকি আমি একটা নাম দিয়েছিলাম যেটা কিনা এখন সারা ওয়াইটি বাজারে প্রচারিত, সেই নামটা ধরে ডাকবো? কারণ সেই নামটা ধরে ডাকলে পরেও আমার মধ্যেকার ফিলিংস যেন আরও জেগে উঠবে। সুতরাং এই বিশেষ ব্যক্তিটাই থাক। আর গোল্ডি দিদি কেন বলছি, সোনালি কেন নাম ধরে ডাকছি না, এই তো বলছি, এখন বলছি, ক্ল্যারিফিকেশন দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভিউজের জন্য সব কিছু করি, একদমই ঠিক, কিন্তু সেখানটায় ক্ল্যারিফিকেশন অবশ্যই দিতে হয়। না কোনো কিছু প্রুফ করার জন্য না, নিজের কিছু বক্তব্য থাকে সেগুলিই পেশ করার জন্য, আর কিছুই না। সাথে একটা কন্টেন্ট তো অবশ্যই হয়ে যায়। যখন মারুর এই বিষয়টা সামনে আসলো যে মারু আর মারুর বর আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করেছে, তখন আমি মারু আর মারুর বরকে ডাইরেক্ট ফোন করি ফ্ল্যাটে বসে। তখন তারা একটাই কথা বলেছে। অ্যাকচুয়ালি ওদের উপর আমার রাগ কেন হয়েছিল, কারণ আমি আভাস পাচ্ছিলাম যে আমাকে নিয়ে ওরা এরকম কোনো কিছু বলা বলি করেছে। ওরা কিছুতেই স্বীকার যাচ্ছিল না, মানে মারু আর মারুর বর কিছুতেই স্বীকার যাচ্ছিল না, শুধু একটা কথাই বলছিল, তুমি কি কিছু শুনেছো, তোমাকে কি কেউ কিছু দিয়েছে, তুমি কি কারোর মুখ থেকে মুখে শোনা কথা বিশ্বাস করছো? ঠিক আছে, এবার যখন আমার কাছে প্রুফ এসে পড়েছে তখন আমি ওদেরকে জাস্ট সেই প্রুফটা রিসেন্ড করে দিয়েছি। হ্যাঁ, কারণ ওরা তো রিসেন্ট কেন বললাম, কারণ ওরা তো এই কথাগুলো বলেছে, সেই কারণে এই ওয়ার্ডটা ইউজ করলাম যে রিসেন্ট করে দিয়েছি। তখন আর তাদের বলার কোনো জায়গা ছিল না। আমার কথা হচ্ছে, যখন তোরা বুঝতে পারছিস যে তোরা যেই মানুষগুলোর কাছে আমাকে নিয়ে খিল্লি উড়িয়েছিস সেই মানুষগুলো তোদের এগেনস্টে চলে গেছে, তখন কেন স্বীকার করে নিলি না যে তোরা আমাকে নিয়ে এরকম নোংরা আলাপ আলোচনা করেছিলিস? তাহলেই তো মিটে যেত। সেটা তো তোরা স্বীকার করিসনি। যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ আমার হাতে আসছিল ততক্ষণ পর্যন্ত ওরা স্বীকার করেনি। এটা হচ্ছে ওদের দোষ। বলতে পারবে ওরা, মারু আর মারুর বর বলতে পারবে ওদেরকে নিয়ে কোনো রকম কোনো নোংরা আলাপ আলোচনা আমি কারোর কাছে করেছি? বলতে পারবে না, কারণ করিনি। আমি যখন যেই সম্পর্কটায় নিযুক্ত থাকি তখন সেই সম্পর্ক না 100% দিই,
কোনো রকম কোনো দোগলামও সেই সম্পর্ক নিয়ে আমি করি না, ঠিক আছে। এইবার সেই সময়ে মারু আমাকে বলতে শুরু করে যে বিশেষ ব্যক্তিও তো আমাকে নিয়ে অনেক কথা বলেছে, আমাকে খা আমা এই সমস্ত বলেছে। তখন আমি যখন ওই বিশেষ ব্যক্তিকে এই কথাটা জিজ্ঞাসা করলাম, সে সাথে সাথে বলল, হ্যাঁ আমি বলেছি, আমার ভুল হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করে দিস, পারলে আমাকে ক্ষমা করে দিস। সে সাথে সাথে ভুল স্বীকার করে নিয়েছে। একটা মানুষের মনে কি জাগবে না, সে বড় ব্লগার বলে নয়, সে একটা মানুষ হিসেবে যে না ও তো ভুল করেছে, ও ক্ষমা চেয়ে নিয়েছে। সেই ভুলটাও কি জন্য করেছে, যে আমাকে ক্ষমা কেন বলেছে, কারণ মারু আমার সম্পর্কে মিথ্যে কথা বলে বলে বিশেষ ব্যক্তিকে তাতিয়েছে, বিশেষ ব্যক্তিকে তাতিয়েছে, ঠিক আছে। সেই কারণের জন্য মারুর মাকে ফোন করে এই বিশেষ ব্যক্তি আমাকে নিয়ে উল্টোপাল্টা খিস্তিখামারি করেছিল, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে এই বিশেষ ব্যক্তি সহ এই যে সোনালিদি, যাকে কিনা আমি গোল্ডি দিদি বলে ডাকছি বলে অনেকের আপত্তি, যাই হোক, সোনালিদি, এরা আমাকে একটাই কথা বলেছিল যে দেখ সুতপা, আগে যা হয়েছে হয়েছে, বা দেখ সুতপাদি যা হয়েছে হয়েছে আগে, আজকের পর থেকে যদি কোনো রকম কোনো কিছু তুই জানতে পারিস বা বুঝতে পারিস বা তোর কাছে কোনো প্রমাণ আসে, সেদিন তুই আমাদেরকে বলিস। পেয়ে গেছি প্রমাণ, প্রমাণ পেয়ে গেছি, অজস্র এরকম বহুত প্রমাণ পেয়েছি, যেখানে কিনা আমি এই কটা মানুষের সাথে সম্পর্কে যুক্ত থাকার সাথে সাথে আমার পেছনে অনেক রকম অনেক কিছু হয়েছে, যেটা কিনা পরিষ্কার ভাষায় বিশ্বাসঘাতকতা বলা হয়। বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ছোট হোক বড় হোক হয়েছে। সেটা যখনই আমি জানতে পেরেছি দেন আমি নিজের থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, মানে নিজেকে এই সমস্ত থেকে, এই সমস্ত মানুষগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। কারণ সিক্স সেন্স কাজ করছিল যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। ওই যে সেই দিন বিশেষ ব্যক্তি তার মাকে নিয়ে রান্নাঘরে খোঁচা মেরে কথা বলছিল না, যে সন্দেহ সন্দেহ হচ্ছে, কিছু একটা সন্দেহ হচ্ছে, আমি তো মন্দিরের ঘন্টা। প্যাশন উইথ মুনের মুন দিয়ে একটা কথা বলেছে, আসল ঘন্টাটা হচ্ছে সুতপা, যাকে সবসময় বাজিয়ে দিয়ে চলা যায়। একদম এই কথাটার সঙ্গে আমি সহমত, একদম সহমত, যে আমি হচ্ছি মন্দিরের ঘন্টা। না, ইউজড হওয়ার জন্য যাই না, ভালোবেসে যাই, ইউজড হয়ে যাই। আমি যদি ইউজড হওয়ার জন্য যেতাম, তাহলে পেছনে কলকাঠিটা আমি নাড়তাম, বিশ্বাসঘাতকতা আমি করতাম, ঠিক আছে। নিজের মুখে, নিজেদের মুখে বলেছে, প্রত্যেকে বলেছে যে আজকের পর থেকে সুতপা যদি কোনো রকম কোনো কিছু তুই বুঝতে পারিস, জানতে পারিস, সেই দিন বলিস। সেই দিনই বলে দিয়েছি, যেই দিন জানতে পেরেছি যে আমার পিছনে এই সমস্ত হচ্ছে, সেই দিনই বলে দিয়েছি, ব্যাস। আর কোনো জায়গা নেই, আর কোনো জায়গা নেই। সে হোক যত বড় ব্লগার, সে করুক আমার পিছনে আর যা খুশি, আমার আর ফারাক পড়বে না। কারণ যেখানে তৃতীয়বার ট্রাস্ট করেছি, সেই ট্রাস্টের মানে বলে না ধাজিয়া উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানটায় আর কিচ্ছু নেই, সেখানে আর কিছু নেই, আর কখনো নেই। এটাই হচ্ছে কারণ যে আমি কেন এখন মুখটা খুললাম, কেন এখন বুঝতে পারলাম, কেন মারুর কাছ থেকে সরে আসলাম, কিন্তু বিশেষ ব্যক্তির সঙ্গে গিয়েছিলাম। কারণ সে ভুলটা স্বীকার করেছিল যে আমার তোকে নিয়ে এরকম গালাগালি দেওয়াটা উচিত হয়নি। কি করব বল, ওই মারু আমাকে তোর নামে মিথ্যে কথা বলেছিল, মিথ্যে কথা বলে আমাকে তাতিয়েছিল। সেই কারণের জন্য আমি ক্ষমা করে দিয়েছিলাম, আর কোনো প্রশ্নই থাকলো না। আর আমি এমন বড় কেউ না যে আমার ক্ষমার জন্য সবাই বসে থাকবে। জাস্ট এটা একটা ধারণা ক্লিয়ার করে দেওয়ার ছিল, তাই আমি ক্লিয়ার করে দিলাম। আমি একটা সম্পর্কে আমি আমার 100% দেব, শুধু 100%, 1000% দেব, প্রায়োরিটি দেব, রেসপেক্ট দেব, বিশ্বাসযোগ্যতা নিজের 100% দিয়ে দেব। সেখান থেকে যদি আমি বিশ্বাসঘাতকতার মানে কি বলবো 0.01%ও গন্ধ পাই না, আমি সেখান থেকে হটিয়ে নেব। কারণ একটাই কথা, আমার সংসার কেউ চালায় না, আমার পেটের ভাত কেউ জোগাড় করে না, আমি কারোর আশ্রয়ে থাকি না, আমার সব কিছু ভগবান জোগাড় করে দিয়েছে। সুতরাং বিশ্বাসঘাতকতা নিয়ে কেন আমি পড়ে থাকবো, কিসের জন্য পড়ে থাকবো, তাই না? সে হোক না ছোট মাপের বিশ্বাসঘাতকতা, তাতে কি ফরক পড়ে? কি এমন গ্যারান্টি আছে যে আজকে যে বিশ্বাসঘাতকতা ছোট ছিল সেটা পরবর্তীকালে বড় হবে না, আরও বড় মাপের আমি ধাক্কা খাবো না? তার তো কোনো গ্যারান্টি নেই। সেই কারণের জন্যই আমি নিজেকে সরিয়ে নিয়েছি, দ্যাটস ইট। আর কোনো কারণ নেই, ঠিক আছে? আর রইল পড়ে কালকে জ্যোতিষী বলবো না, এখন তো আন্দাজি রহমান একটা কথা বলেছে যে সম্পর্ক যদি সত্যিই থাকতো তাহলে নাইটির বিজনেসই কেন,
আরও অন্য কত তো বিজনেস ছিল। দিব্য তো করছিল গয়নার বিজনেস। আমি পরিষ্কার বলেছি, আমি আমার দোকানের জন্য নাইটি তুলেছি, আমি অনলাইন বিজনেস করার জন্য নাইটি তুলিনি। কিন্তু এই কথাটা আবারও বেশ কিছু মানুষের মাথায় মনে হয় পার্সোনালি ঢোকানো হচ্ছে, পার্সোনালি মনে হয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাই না? আমি জানি আরও অনেক কিছু হবে, আর আমি তার জন্য একেবারে প্রস্তুত, একদম প্রস্তুত। 4 দিন 5 দিন ব্রেক নিজেকে এমনি এমনি দিইনি। কিভাবে চলবো, কিভাবে এগোবো, কিভাবে মুখ খুলবো, সবটা ভেবেছি আর নিজেকে কন্ট্রোল করেছি, নিজের ইমোশনসগুলোকে হোল্ড করেছি, কন্ট্রোল করেছি। ঠিক আছে, এমনি এমনি নিজেকে 5 দিন সরিয়ে রাখিনি কন্ট্রোভার্সি জগৎ থেকে। হ্যাঁ, ব্লগিং হয়তো করছিলাম, কারণ আমার মানুষগুলোও তো আমাকে দেখতে চায়, কিন্তু সে যে কি অনিচ্ছাকৃত আমি ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম ব্লগ চ্যানেলে, সেটা একমাত্র আমি জানি, আমার ঈশ্বর জানে। ঠিক আছে, তো গেল এই একটা ক্ল্যারিফিকেশন আমি শেষবারের মতন দিয়ে গেলাম যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এটা পরিষ্কার কথা যে আমার পিছনে বিশ্বাসঘাতকতা হয়েছে, যেটা আমি জানতে পেরে আমি পুরো আকাশ থেকে পড়েছি, হোক না সে ছোট বা হোক না সে বড়, হয়েছে, যেটা কিনা আমি এক্সপেক্টই করিনি। যেটা আমি এক্সপেক্ট করিনি সেটা নিয়ে আমি কেন মানিয়ে চলতে যাব? আমি আমার নিজের ঘরে 19 থেকে 20 হলে আমি মানিয়ে চলি না, যেটা কিনা আমি প্রয়োজন করি না, প্রয়োজন মনে করি না যে এটা নিয়ে আমাকে মানিয়ে চলতে হবে। না, এটার তো বিকল্প আছে, কেন আমি মানিয়ে চলবো, তাই না? সেখানটায় বেশ কিছু মানুষের সঙ্গে, যাদের সঙ্গে কিনা আমার কোনো পারিবারিক রিলেশন নেই, তাদের বিশ্বাসঘাতকতা সহ্য করে আমি কিসের জন্য পড়ে থাকবো? কেন, কিসের স্বার্থ আমার? ভিউজ। আমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে এসেছি, কম বেশি হলে ওই $100 আমি ঠিক কামিয়ে নিতে পারবো। ঠিক আছে, একটা করে ভিডিও দিলেও মাসের শেষে আমার $100 দুটো চ্যানেল মিলিয়ে হয়ে যাবে। আচ্ছা, এইবার আসবো গতকালকে 46 মিনিটের যে ভিডিওটা দেখানো হয়েছে, সেই ভিডিওটা নিয়ে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আন্দাজি রহমানের ভিডিও। তার ভিডিওতে সে গতকালকেই ছেড়ে দিয়েছে, তো তার ভিডিও দেখলাম যে মানবিক অমানবিক বলে একটা কথা বলেছিলাম। তার ভিডিওতে যদি কোনো কথা ঠিক বলে মনে হয়, যদি আমি দেখি, তাহলে অবশ্যই বলবো। তার যেই জায়গাটা মনে হয়েছে অমানবিক, আমি সেই অমানবিক, সে যে বলেছে মানে আন্দাজি রহমান, আমি সেই অমানবিকতা সম্পর্কে একটুও অস্বাভাবিক বোধ হয়নি আমার কাছে। কারণ যে তার নিজের বাবার মৃত্যুর পরে তার দেহে ঘি মাখানো বিষয়টাকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল করতে পেরেছে, তার কাছে কোনো কিছু অস্বাভাবিক না, বা তার কাছে কোনো কিছু ইম্পসিবল না, বেটার ওয়ার্ড, তার কাছে কোনো কিছু ইম্পসিবল না। যদি ওই চুল্লি প্রুফ ফোন হতো, তাহলে হয়তো ফোনটাও হয়তো চুল্লির ভেতরে ঢুকে যেত। নাথিং ইজ ইম্পসিবল ফর হার। তার কাছে কোনো কিছু অস্বাভাবিক নয়, অসম্ভব কিছু নয়। যদি ফোন ওয়াটার প্রুফের পাশাপাশি ফায়ার প্রুফ হতো, ফায়ার প্রুফ, চুল্লি প্রুফ বলছি, হ্যাঁ ফায়ার প্রুফ হতো, তাহলে চুল্লির ভেতরেও ফোনটা ঢুকে যেত, কোনো কিচ্ছু অসম্ভব নয়। আচ্ছা, তো এই জায়গাটায় আন্দাজি রহমান যে বলেছে যে তোমার অমানবিক, তো এটা ভেরি ন্যাচারাল ওর পক্ষে, মানে বিশেষ ব্যক্তির পক্ষে ভীষণ ন্যাচারাল। আর হ্যাঁ, এই কারণের জন্যই কিন্তু আমি বিশেষ ব্যক্তি, গোল্ডি দিদি এই নামগুলো নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে না কিছুদিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম, প্রচণ্ড প্রায়োরিটি দিয়েছিলাম। আমার পরিবারের মানুষের থেকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। কি সোনালি দি দিয়েছিলাম না? যাই হোক, যেটা বলছিলাম যে এই কিছুদিন আগে প্রবাসে ঘরকন্যার মহুয়াদি একটা কাজ করেছিল, যার জন্য কিনা পুরো সোশ্যাল মিডিয়া প্রায় তোলপাড়, মানে বেঙ্গলি কমিউনিটি তোলপাড় হয়ে গিয়েছিল। ফেসবুকে, ইউটিউবে চারিদিকে ট্রোল হয়েছে, তাই না? চারিদিকে ট্রোল হয়েছে কিসের জন্য? নিজের শাশুড়ি মায়ের মৃত দেহ দেখানোর জন্য, তার শাশুড়ি মায়ের সমস্ত শেষকৃত্য যেই কাজগুলো হয় আর কি, 13 দিন ধরে যেই কাজগুলো চলে, সেই কাজগুলোর সব শেয়ার করার জন্য, তাও 10 মিনিটের ব্লগে, 46 মিনিটের ব্লগ নয়, 10 মিনিট 12 মিনিট এরকমভাবে দেখানোর জন্য তাকে কেউ ছেড়ে দেয়নি, প্রত্যেকে বলেছে, এবং শোনার মতনই কাজ করেছে। ঠিক আছে, শোনার মতনই কাজ করেছে। তার কথা হচ্ছে আচার মানে ক্রিয়া প্রক্রিয়া সমস্ত কিছু সে ক্যামেরাবন্দি করে রাখবে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তারপরে পরিবারের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেখানটায় কিনা একেবারেই যুক্তির মানে কি বলবো ঘেটে ঘ করে দিয়েছিল, আর সেটা নিয়ে আমরা প্রত্যেকে সোচ্চার হয়েছিলাম, প্রত্যেকে। আর এই ক্ষেত্রে কেন ছাড় যাবে? যেটা কিনা সত্যি মানে বিভৎস,
সেই কাজ বারবার এই বিশেষ ব্যক্তির দ্বারাই হয়ে এসেছে আর হবেও। এটাই শেষ নয়, হবেও। এবার অনেকে হয়তো বলতে পারে ভাসুরের পা ভেঙে গিয়েছিল বা অপারেশন হয়েছিল, সেই সময় যখন বিশেষ ব্যক্তি যায়নি কত কথা তাকে শুনতে হয়েছিল, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে তাকে নিয়ে, এক্সেপ্ট মি, আমাকে বাদ দিয়ে। তখন তো অন্য জগতে ছিলাম, অন্য কিছুই ভাবছিলাম, অ্যাকচুয়ালি আমি জানতামই না, অন গড। মানে যেই দিন বিশেষ ব্যক্তির বাড়িতে যাওয়া হয়েছিল, আমার মানে যে কয়জন পার্সন গিয়েছিল সেই দিন ওই বাড়িতে, তারা কেউ জানতো না, বিশেষ ব্যক্তির বাড়িতে এরকম একটা ঘটনা হয়েছে বা এরকম একটা অপারেশন হতে চলেছে। হ্যাঁ, বলা হয়েছিল যে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার শ্বশুরেরও হয়েছে, মানে বিশেষ ব্যক্তির শ্বশুরেরও হয়েছে, সামান্য ছিলে ঠিলে গেছে, কিন্তু এরকম একটা বিষয় ঘটেছে যে অপারেশনের কাঠগড়ায় চলে গেছে, সেই সম্পর্কে মানে ওই দিন উপস্থিত কোনো ব্যক্তিকেই জানানো হয়নি, কোনো সদস্যকে জানানো হয়নি। তারপরের কথা না হয় নাই বললাম, তাই না? তারপরের কথা না হয় নাই বললাম, কারণ এখানে তো আবার গোপন কথা বলা বারণ, অফ ক্যামেরার কথা বলা বারণ, তারপরেও মাঝে মধ্যে বেরিয়ে যায় কিছু কিছু কথা, ওইটা ওই যে বলে দীর্ঘদিনের অভ্যাস, তাই না? আমি তো আবার এই গোপন কথা ফাঁস করেই তো মানুষের কাছে পপুলার হয়েছি, তাই দীর্ঘদিনের অভ্যাস মাঝে মধ্যে চাপা থাকে না। তো যে কিনা এই যে না যাওয়ার জন্য ট্রোল হয়েছে, সে এইবার একটা প্রায় অনাথ বয়স্ক মানুষকে তার স্বর্গলাভ করিয়েছে, সেই বিষয়টা 46 মিনিট ধরে ভিডিও করবে না, এটা ভাবাটা অন্যায়। মানে এদিক গেলেও দোষ বেচারি, ওদিক গেলেও দোষ, মাঝখান দাঁড়িয়ে থাকলেও দোষ, তা করবে তো কি করবে? এই ভাসুরের অপারেশন নিয়ে এর গোষ্ঠীর সব ব্লগারদের সঙ্গে আর কি অশান্তির সৃষ্টি হয়ে গিয়েছিল। এদের মধ্যে অশান্তি না হলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অশান্তি লাগিয়ে দিয়েছিল, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অশান্তি লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেই কলঙ্কটাকে মাথা থেকে হাঁটানোর জন্যই আজকে একজন প্রায় অনাথ বয়স্ক ব্যক্তিকে মুখাগ্নি করলো, বা হচ্ছে তোমার মুখাগ্নি তো না, এখন চুল্লিতে ঢুকিয়ে দেয়, এখন জানি না কে মুখাগ্নি করেছিল। তো এত বড় একটা তার শেষকৃত্য সম্পন্ন করলো, সেটা আমাদেরকে পুরো ডিটেলসে ক্যামেরা করে দেখাবে না, তা কি সম্ভব? সেটা আমরা আশা করি কি করে যে ও দেখাবে না? মানে পা ভেঙে গেছে, অপারেশনে হয়ে গেছে, হসপিটালে যায়নি, দেখেছিস তো? এইবার তোদেরকে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো যে একজন মরলে তার পটি, তার ইউরিন সব কিছু পরিষ্কার করা থেকে শুরু করে তাকে হসপিটালে ভর্তি করা, তাকে রেখে আসা, তারপরে তার মৃত্যু সংবাদ পেয়ে মানে 4-5টার সময় থেকে বেল বাজছে, মানে তখন খবর হয়ে গেছে, তারপরে উঠে গোলা রুটি বানিয়ে মেয়েকে খেতে দিয়ে তারপরে গেছে ক্যামেরা অন করে। স্বামী বলছে, মানে বিশেষ ব্যক্তি স্বামী বলছে তাড়াতাড়ি চলো, কিন্তু বিশেষ ব্যক্তি বলছে দাঁড়াও, এইমাত্র ক্যামেরাটা অন করলাম, সকাল থেকে ভিডিও শুরু করিনি ঠিক করে, ঠিক আছে? সকাল থেকে ভিডিও শুরু করিনি ঠিক করে, তারপরে বলছে যে একটুখানি জল খেয়ে আসি, জল খেতে গিয়ে কি রান্নাবান্না হবে সমস্ত কিছু বলে টলে দিয়ে গেল, তারপরে গিয়ে বাইকে করে যাচ্ছে, ততক্ষণে বডি পুরো শক্ত হয়ে গেছে, বডিকে নাড়াচাড়া করা যাচ্ছে না, বডি পুরো শক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো তার প্রতি খুব একটা তাদের মানে কি বলে ওটাকে, কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ পেয়েছে 46 মিনিট ধরে, নট এ জোক। এই ব্যক্তি মনে হয় সেই ব্যক্তি, ওই যে আমরা যখন মন্দারমণিতে যাব বলে গেছিলাম, এই ব্যক্তি খালি পায়ে শীতের মধ্যে ঠকঠক করে ওই গেটটার বাইরে কাঁপছিল। আমি ভেবেছিলাম হয়তো মাথার কোনো রোগ আছে, মানে পাগল ঠাগল ভেবেছিলাম। তারপরে ভেতরে গিয়ে শুনলাম যে ইনি এদের বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতো, যেরকমটা কিনা বললো যে কোলে পিঠে করে মানুষ করেছে, অথচ ওই রাত্রে ওই ঠান্ডার মধ্যে ওরকমভাবে বাইরে দেখেছিলাম, ওই থেকেই ঠান্ডা লেগে মনে হয় এই রোগটা ধরেছিল ওনাকে শেষ পর্যন্ত। আচ্ছা, তো এই ব্যক্তির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জাহির করার জন্য সকালবেলা ভোর 4-5টার সময় খবর হয়ে গেছে, মানে মারা গেছেন উনি, তারপরে থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, খবর তো বিশেষ ব্যক্তির ফোনে এসেছে, তারপরেও কলিং বেল অন্য লোকে বাজিয়েছে, ও বাজায়নি, বিশেষ ব্যক্তি বাজায়নি, অন্যের ঘরে গিয়ে বিশেষ ব্যক্তির ঘরে কলিং বেল বাজানো হয়েছে। তার মানে ফোনটা পেয়ে বা খবরটা দেখে আবারও শুয়েছিল যে যাব, পরে যাব, এখন না, পরে যাব। তারপরে দিন হলো, ব্রেকফাস্ট রেডি করা হলো মেয়ের জন্য, মানে যারা আর কি সকালবেলা খাওয়া দাওয়ার কথা বলে গেছিল,
তারা হয়তো ব্রেকফাস্টটা বাচ্চাটাকে করে দিতে পারতো না, তার জন্যই মনে হয় বিশেষ ব্যক্তি ব্রেকফাস্ট করে রেখে তারপরে গেছিল। তারপরে গেল, আমি ওই জায়গাটা দেখে না ঠিক যেরকম অবাক হয়েছিলাম যে বিশেষ ব্যক্তি তার বাবার গায়ে যখন ঘি মাখাচ্ছিল, সেই বিভৎস ভিডিওটা দেখে যতটা আটকে উঠেছিলাম, আজকেও ঠিক ততটাই আটকে উঠেছি যখন ওই কাঁথাটা সরিয়ে ওনার ওই মুখটা দেখালো না, তখনও আটকে উঠেছিলাম আমি। তাহলে এবার বলো, আমি কি আটকে উঠবো না? দ্বিতীয়বার কি আমার আটকে ওঠা বারণ? হ্যাঁ, এই যে প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। সবাই তোমরা আমাকে বলো, তুমি একবার শিক্ষা হয় না, তোমার দুইবারে শিক্ষা হয় না, তোমার কোনোদিনে শিক্ষা হবে না। এই যে সেইবার যে আমি আটকে উঠেছিলাম আর এইবারও আমি আটকে উঠলাম, এটা কি আমার অপরাধ হয়ে গেল? বলো তো, তোমরা বলো। এই যে দুইবার কি আমি আটকে উঠলাম, এর জন্য কি তোমরা আমাকে বলবে তোমার কোনোদিনও শিক্ষা হবে না? যাই হোক, তো এবার কথা হচ্ছে ওই এই যে মারা যাওয়ার আমরা যে কারণটা শুনলাম, একটা রোগ হয়েছিল, যেই রোগটা কিনা পরবর্তীতে ছোঁয়াচে রোগ হয়ে গিয়েছিল, যার জন্য তাকে আলাদা রাখা হয়েছিল। আর এটাও শুনলাম সাথে সাথে যে উনি ওনার ইয়ংকাল থেকেই এই বাড়িতেই, মানে এই বিশেষ ব্যক্তির শ্বশুর বাড়িতেই উনি থাকতেন। তাহলে এই যে এখন যা দেখলাম যে ওনার প্রতি এই শেষ 2 দিন, একদিন, সেই একদিন গড়ে মিলিয়ে একদিন যেই মানে ওটাকে কি বলে, কৃতজ্ঞতা প্রদর্শন করা হলো, সেটা যদি যখন রোগটা হয়েছিল তখন থেকে যদি আর কি করা হতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি উনি যেতেন না। হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কিন্তু এই যে উনি অনেক করেছেন, উনি খুব ভালো ছিলেন, উনি চলে যাওয়ার পরে এগুলো শুনতে পাচ্ছি। উনি যখন জীবিত ছিলেন তখন যদি এটা মাথায় রেখে ওনার কি কষ্ট হচ্ছে, কি কারণে ওনার কি কোনো রোগ হয়েছে, একটু যদি ডাক্তারের কাছে নিয়ে যেত, তাহলে মনে হয় কৃতজ্ঞতাটা আরও বেশি করে প্রদর্শন করা হতো, তাই না? তো যাই হোক, তারপরে দেখলাম শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় যেখানটায় আর কি চুল্লিতে ঢোকানো হচ্ছে বারবার মৃতদেহটাকে, এখান থেকে ওখানে, এখান থেকে সেখানে, পুরো ইন ডিটেলসে আমাদের সাথে শেয়ার করা হয়েছে। দর্শকরা কোনো জায়গা থেকে আঙুল তুলতে না পারে যে এই জায়গা থেকে কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেছে, তার জন্য ওই চুল্লিটাও পর্যন্ত আমাদেরকে দেখাতে হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এরপরে লাস্টে কি দেখলাম যে লাস্টে অর্থাৎ ওই চুল্লির ভেতর থেকে যখন ছাই ভস্য আসে তখন সেখানে জল দিতে হয়, ঠিক আছে? সেই জলটা পর্যন্ত দেখানো হচ্ছে, মানে সেই জল দেওয়াটা পর্যন্ত দেখানো হচ্ছে, অর্থাৎ চিতাভস্য পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে। একজন ক্যামেরা ধরছে, আরেকজন এসে জল দিচ্ছে, তারপরে আবার সে আবার ক্যামেরা ধরছে, আবার আরেকজন এসে জল দিচ্ছে। এতটা ডিটেলসে আমার মনে হয় আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি। ইতিহাসের পাতায় অক্ষত অবস্থায় থেকে যাবে, স্বর্ণাক্ষরে না, হ্যাঁ হীরাক্ষরে লেখা হবে। স্বর্ণাক্ষরে লিখলে বললে কম হয়ে যাবে, হীরাক্ষরে লেখা হবে যে বিশেষ ব্যক্তি নামে একজন ব্লগার ছিল, যে কিনা এরকম একজন প্রায় অনাথ বয়স্ক মানুষের শেষকৃত্য সম্পন্ন করার পর চিতাভস্যে জল দিয়েছে পরপর, তাই না? এই জিনিসটা হীরাক্ষরে লেখা থাকবেই থাকবে, কারণ এত ডিটেলসে কেউ কিছুই কি দেখায়, কেউ কিছু দেখে, এটা কারো সাধ্যে কুলাবে না, যেটা কিনা বিশেষ ব্যক্তির কুলাবে। বিশেষ ব্যক্তির হাজবেন্ড যে কিনা কন্ট্রোভার্সি নিতে পারে না বলে আমরা সবাই জানি, অথচ প্রত্যেকটা মুহূর্তে এমন কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে যেই কাজগুলো কখনোই অ্যাকসেপ্টেবল নয়, সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল নয়, সেই সব কাজগুলোর সঙ্গে নিজে স্বয়ং যুক্ত থাকে। ক্যামেরা করে দেওয়া তো আছেই, সাথে নিজে যুক্ত থাকে। আবার যখন তাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলা হয় তখন তার রাগ হয়ে যায়, তখন সে ভিডিওতে আসা বন্ধ করে দেয়, মানে আলাদা লেভেলের তখন খেলা চলতে থাকে, মানে ওই চিন্তাভাবনা চলতে থাকে, খেলা না সরি, চিন্তাভাবনা তার চলতে থাকে। অথচ এইগুলো দেখানোর আগে তার একবারও মনে হলো না যে এগুলো একটা বিভৎস অমানবিকতার পরিচয়, তার এগুলো মনেই হয় না যখন দেখায়, তাই না? ওই যে সেই সময় যখন কিনা দুজন মতের মিল হচ্ছিল না, ডাক্তার কি বলেছে চেন্নাইতে গিয়ে বলছিল, তারপরেই তো কমেন্ট সেকশনে ঝড় উঠলো। তো এইগুলো মেনে নেওয়া তো দূরের কথা, এগুলো আশাই করা যায় না, এগুলো আশা করা যায় না, একটা মানুষ হিসাবে আরেকটা মানুষের কাছ থেকে এগুলো আশা করা যায় না। কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মানবোধ যদি থাকতো তাহলে ওই যে মারা গেছেন ওইটুকু বলাটাই যথেষ্ট। কেউ এখানে অবিশ্বাস করতো না, কেউ অবিশ্বাস করতো না,
কিন্তু এটা ডিটেলসে দেখানো হয়েছে, এটা অনলি কন্টেন্ট ছিল, সেটা তোমরা সবাই বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, এই জায়গায় কোনো কিছু বলার নেই। এবার কিছু কিছু জায়গায় টাকার কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা সব সময় অন ছিল, সেই কারণে পুঙ্খানুপুঙ্খ কথা সমস্তটা ক্যামেরাবন্দি হয়েছে, ঠিক আছে? তো টাকা পয়সার কথা তো উঠবেই, কারণ জন্ম থেকে মৃত্যুর প্রত্যেকটা ক্ষেত্রে টাকা লাগে, তো এই ক্ষেত্রেও টাকা লেগেছে। যেহেতু ক্যামেরাটা সব সময় অন ছিল, তার জন্যই ওই টাকা পয়সা কোথায় কতটুকু কি যাচ্ছে সেটা উঠে গেছে। আর তারপরে দেখলাম ওই যিনি মারা গেছেন তার দুজন আত্মীয় না কে এসে রাস্তায় কথা বলছে, দেখলাম আশেপাশে সবাই বেরিয়ে এসেছে, বিশেষ ব্যক্তির কাকি শাশুড়ি সে ডিল করছে আর বিশেষ ব্যক্তি ক্যামেরা করছে। বুঝতে পারলো যে এতক্ষণ ধরে ক্যামেরা এভাবে ধরে রাখা সম্ভব না, তাই কি করলো, ওই একটা জায়গায় ক্যামেরাটা রেখে দিল, আর তার নাইটিটা দেখা যাচ্ছিল, বেগুনি কালারের তার নাইটিটা দেখা যাচ্ছিল। অর্থাৎ এই বিশেষ ব্যক্তি ভালো মতন জানে যে আজকের পাই টু পাই, ইঞ্চিতে ইঞ্চিতে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ দেখবে, যত বড়ই ভিডিও হোক। লাস্টে 46 মিনিট ভিডিও হওয়ার পরে বিশেষ ব্যক্তি বলছে আর কন্টিনিউ করতে পারলাম না, আহারে 1 ঘন্টা হলো না, 1 ঘন্টা হলো না। যাই হোক, আমাদের লস, এটা অ্যাকচুয়ালি আমাদের লস। আমরা তো এখন জানি না কিভাবে কি কাজ করা টরা হয়, সেই কারণের জন্য আমাদেরকে বুঝিয়ে দিল। আর জয় জয়কার তো হচ্ছেই চারিদিকে, যে বিশাল মানবিকতার পরিচয়। আমি বলি কি, যারা এই কথাটা বলছে যে মানবিকতার কাজ করেছে, এর সাথে যদি অবশ্যই করেছে, কিন্তু তার সাথে যদি দেখাতো চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি লোকটা ভুগছে, ওই লোকটা আমাদের বাড়িতেই থাকে, এর আত্মীয় স্বজনরা একে ঠকিয়ে সব কিছু নিজের নামে করে নিয়েছে, একে পুরোই একেবারে লাওয়ারিশ করে ছেড়ে দিয়েছে, এনার অবস্থা খারাপ, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে একটা জায়গা ছিল বলার যে না সত্যিই করেছে, ভালো রাখার চেষ্টা করেছে। চলে যাবে জানে, ঠিক সেই সময়টাতেই ক্যাপচারটা করা হয়েছে। যাই হোক, এটা বেশ ভালো হয়েছে, জানো তো, এটা বেশ ভালো হয়েছে। যে কোনটা ভালো হয়েছে, না উনি মারা গেছে এই সমস্তর কথা বলছি না, এই যে আমি জানতে পেরে গেছি যে আমি একটা রিলেশনে 100% দেওয়ার পরেও আমার পিছনে এই সমস্ত হচ্ছে, এই জিনিসটা আমার সামনে এসে যাওয়াটা খুব দরকার ছিল, ভীষণ পরিমাণে দরকার ছিল, ঠিক আছে? তো চলো, আর এছাড়াও যতদিন পর্যন্ত আমি জানতে পারিনি, আমি কিন্তু উচিত কথা উচিত সময় বলেছি, ঠিক আছে? উচিত কথা উচিত সময় কিন্তু বলেছি। যেমন কিনা ওই দুটো বাচ্চাকে ওর ভাসুরের অপারেশনের দিন রাখতেই পারতো, এই বিষয়টা নিয়ে। তারপরে আরও এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমি বলেছি। ভেরি রিসেন্ট চেন্নাই গিয়ে দুজনের মতের অমিল হলো, তারপরে বিশেষ ব্যক্তির হাজব্যান্ড ভিডিওতে আসবে না বলে করলো, তখন আমি কি বলেছিলাম যে বিশেষ ব্যক্তি পরপর দুটো বড় ভুল করলো, বলেছি। আমার যেখানে প্রয়োজন বলে মনে হয়েছে যে হ্যাঁ এখানটায় আমার ওকে নিয়ে বলতে হবে, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলেছি। আমি কেন বললাম যে আমার জন্য ভালো হয়েছে, এইবার বলার পরে মনের ভেতরটা খচখচ করবে না যে আহারে মেয়েটা কি কষ্ট পেলো আমি ভিডিও করলাম, না, এটাকে কোনো রকম কোনো তেল দেওয়া বলে না, এটাকে একটা সম্পর্ক বলে, যেটা আমি জানার সাথে সাথে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। চলো, নিজের সাথে আপোষ কোনো দিন করিনি, করবও না, প্রশ্নই নেই। যেখানে আমার ইমোশনসের কোনো দাম নেই, আমার ভালোবাসার কোনো দাম নেই, সেখানে কিসের জন্য স্যাক্রিফাইস, কাদের জন্য কম্প্রোমাইজ? ঝুটকিটা দেখো আমার। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ওই ইন্সপায়ার্ড বাই প্রবাসে ঘরকন্যা, পাওয়ার্ড বাই প্রবাসে ঘরকন্যা, এই বিশেষ ব্যক্তির এই আগামী 13 দিন 14 দিনের ব্লগ কন্টেন্ট আবার এক দিনে 2টো করেও আসতে পারে, বলা যায় না, এক দিন আবার 2টো করেও আসতে পারে, সকাল থেকে বিকেল পর্যন্ত একটা, আবার বিকেল থেকে রাত পর্যন্ত একটা হতেই পারে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।